আপনারা দেখছেন টপ স্টোরি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টপ স্টোরিতে। আমরা আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে, মহান 1952 সালে মহান 21শে ফেব্রুয়ারি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার শওকতুল আনোয়ার খান। আপনাকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। শওকত ভাই, আমরা আসলে 52 ভাষা আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আপনি আমাদের ইতিহাসটি জানালেন, অনেক গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। আমি আপনার কাছে এখন আসলে জানতে চাইব, সেটি হচ্ছে এর পরবর্তীতে জাতিসংঘে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়, আপনি একটু আগে প্রসঙ্গ বলছিলেন, এবং এক্স্যাক্টলি কত সালে এবং আসলে কোন দিনটিতে এটি গৃহীত হয়? প্রথমে ইউনেস্কো এই প্রস্তাবটা করে 17 নভেম্বর 1999 সালে। পরবর্তীতে এটা 2009 সালের 16 মে জাতিসংঘের সাধারণ সভায় এটা গৃহীত হয় যে আমাদের 1952 সালের 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীর সকলের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং 2008 সালকেও আন্তর্জাতিক মাতৃভাষা বছর হিসেবে তারা আখ্যায়িত করে। তো প্রাসঙ্গিকভাবে আমি একটু আজকের এটার জবনিক এই বিষয়ে আলোচনা শেষে আমি আজকের এই অনুষ্ঠানে আমার যে পরিবেশন, এটা আমি এটাকে আমি রেসপেক্ট জানাচ্ছি আমাদের এই মহান দিনের যিনি গানটি রচনা করেছিলেন, মহান রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী সাহেব। উনি ব্রিটেনে থাকেন, বেঁচে আছেন, অনেক বয়স হয়েছে। ওনার জন্য আমি প্রবাসীদের দোয়া চাই। এটাই আমার এই বিষয়ে সর্বশেষ। আরেকটা জিনিস বলবো, কালকে 100 রাতে আমরা শহীদ মিনারে গিয়েছি, হয়তো আপনিও গিয়েছেন। এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা গর্বের সাথে সবাই যাই এই দিনটাকে সুশৃঙ্খলভাবে করার জন্য। বিশেষ করে আলতাবালি পার্কে যারা কমিটি আছেন তাদেরকে বলবো যে শুধু সামনের দিকে নয়, সম্পূর্ণ যে র্যালিগুলো পিছন থেকে যেন স্বেচ্ছাসেবক টিম থাকে তাদের, কারণ কালকে একটি ছোট্ট দুর্ঘটনা ঘটেছে, মারামারির উপক্রম হয়েছে, সেখানে যারা শিশুরা গিয়েছে, পরিবার নিয়ে গিয়েছে, তারা ব্যাপকভাবে শঙ্কিত হয়ে পড়েছিল। তা আমরা আরেকটা জিনিস সকলের কাছে, এই দিনে শত সহস্র বাঙালি যায়, আমরা এই দিনটাতে বোধহয় স্লোগানের চেয়ে আমরা যদি মহান 21-এর যে গানটি গাফফার চৌধুরী রচনা সেটি গেয়ে বা অন্যান্য জাতীয় যে গানগুলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো গেয়ে যদি পালন করি, আরেকটু এটা সঠিক পালন হয়, কারণ সেখানে অনেক জাতীয় সামনে হয়তো সম্পৃক্ত হবে এই দিনে, এবং অনেক মর্যাদাপূর্ণ হয়। অবশ্যই আমরা আসলে সবকিছুই জেনে ফেললাম মোটামুটি। আমি এই দেশে আমরা আছি এবং এই দেশের প্রসঙ্গে একটু করে আমরা আজকে আলোচনা করতেছি। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটি 21শে ফেব্রুয়ারি এবং মহান শহীদদেরকে উৎসর্গ করা হয়েছে, সেজন্য আমাদের বেশিরভাগ আলোচনায় ছিল 21শে ফেব্রুয়ারি সম্পর্কে। শওকত ভাই, আমি আজকে একটি প্রতিবেদন উঠে এসেছে, সেটি হচ্ছে মাতৃভাষা দিবস, ব্রিটেনে বাংলা ভাষাভাষীর সংখ্যা 2,20,000। এই বিষয়টি অত্যন্ত পজিটিভ। আপনি কিভাবে দেখছেন? অবশ্যই পজিটিভ যে আমরা 71-এ স্বাধীন হয়েছি, এখন আমাদের সংখ্যা এখানে 2,20,000। বাংলাদেশের এই সমস্ত মানুষগুলো বাংলাদেশের জন্য একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতির জন্য, উন্নয়নের জন্য কষ্ট করে ঘাম ঝরিয়ে বিভিন্ন কাজ করে এই মানুষগুলো বাংলাদেশে টাকা পাঠায়, এবং বাংলাদেশের এভিডেন্স তো এখন আমাদের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আমি 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 একটা আনন্দ বোধ করছি, একটা সাহস বোধ করছি যে বাংলাদেশে মানুষ, এখানে 2,20,000 মানুষ আমরা এখানে আছি, বাংলা ভাষার বাংলাদেশের মানুষ। এবং আমার নিবেদন থাকবে যে আমরা যেন এখানে যে একটা জনকল্যাণ রাষ্ট্র, অবশ্যই আমরা স্বীকার করতে হবে, রাষ্ট্র এখানে নাগরিকের যেভাবে দায়িত্ব পালন করে থেকে থাকে, আমরা যেটা সরাসরি এক্সপেরিয়েন্স করছি, এটাকে যারা আমরা দেশের সাথে রেগুলার অ্যাটাচ আছি বা দেশে চলে যাব, এখান থেকে কিছু যেন প্র্যাকটিক্যালি আরো প্রয়োগ করতে পারি দেশে। কারণ আমাদের দেশ অনেক এগিয়েছে, কিন্তু এখনো কেউ গাছতলায়, কেউ 10 তলায় রয়েছে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে অনেক কিছু দেওয়া আছে। অবশ্যই এর সাথে আমি আরো একটি বিষয় যোগ করতে চাই, এবং এটাও একটা বিশেষ প্রতিবেদন উঠে এসেছে, সেটি হচ্ছে 55% বাংলাদেশি ব্রিটেনের নির্বাচনে ভোট দেয়। তার মানে অর্ধেকেরও বেশি এখানকার মানুষ এখানকার নির্বাচনে এবং এখানকার পলিটিক্স, ইকোনমিতে অংশগ্রহণ করে থাকে। আমি মনে করতেছি এটাও একটা পজিটিভ দিক, এবং আরো সংখ্যা বাড়বে, কারণ ভোটার সিস্টেমটা, ভোটার হওয়া, ভোটার দেওয়ার যে সিস্টেম, এটাও কিন্তু
আমাদের এখনো অনেকে খুব ফ্যামিলিয়ার না, একটা পার্ট নোটিসেবল পার্ট অফ বাংলাদেশের মানুষ এখানে যারা আমরা আছি তারা ফ্যামিলিয়ার না, তাদেরকে যদি আরেকটু ফ্যামিলিয়ার করা যায়, আজকে যেটা 55-56% বাংলাদেশের মানুষ ব্রিটেনের মেইন স্ট্রিম ইলেকশনে ভোট দিচ্ছে, সেটা আরো ছাড়িয়ে যাবে এবং সে তখন হয়তো এখানকার সরকার বা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো আমাদেরকে আরো বেশি প্রাধান্য দিবে। আর এটা আমি আপনি কি এটাই মিন করতে চাচ্ছেন যে এখনো পর্যন্ত আমাদের যে সংখ্যা রয়েছে বাংলা ভাষাভাষী এবং বাঙালিদের, তারা সবাই অংশগ্রহণ এখনো করছে না? না, এখনো করছে না বলেই তো 56%। কারণ এটা তো এমন একটা রাষ্ট্র যেখানে ভোট দানের জন্য আপনাকে অনেক সময় তো যেতে হয় না, মানে আপনি খুব সহজে ভোট প্রদান করতে পারেন, লাইনে এরকম দাঁড়াতে হয় না, আপনার ভোটার আইডি চিহ্নিত করতে, আপনার কত নম্বর, সবকিছু খুব সহজলভ্য এবং এটা খুব সুন্দরভাবে অ্যানাউন্সড হয়। তো আমরা একটু ফ্যামিলিয়ার হলে আমরা সবাই আরো বেশি সংখ্যক এখানে ভোট দিতে পারি এবং এটা আমাদের দরকারও, কারণ যেহেতু আমরা এখানে আছি, যেহেতু আমাদের সুযোগটা দিচ্ছে, আমরা সুযোগটা কাজে লাগাই না কেন লাগাবো না? অবশ্যই আমরা একটি বিষয় ছোট করে আলোচনা করব, সেটি হচ্ছে বাঙালি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নির্বাচন সম্পন্ন বিবিসিসির নতুন নেতৃত্ব, যেটি বিগত 2 সপ্তাহ ধরে আমরা আসলে ঠিক এই প্রোগ্রামে অনেকগুলো আলোচনা এটার উপর হয়েছে। ফাইনালি একটা ইলেকশন হয়ে গেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত অবশ্যই নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হলে সেখানে যারা বেরিয়ে আসেন তাদের একটা মৌলিক যোগ্যতা প্রমাণ করেন, যে তাদের যে ট্রু যোগ্যতা আছে, এবং সেটা খুব আনন্দঘন পরিবেশে বোধহয় সকলের সকল কাউন্সিলর ভোটারদের উপস্থিতি হয়েছে এবং এবার বোধহয় একটা নতুন নেতৃত্ব এসছে। তো তাদেরকে অভিনন্দন আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি একদম বাই নেচার ব্যবসায়ী না, বাই নেচার পিওর একটা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কিন্তু কোনো কিছুর বাইরে না। আমি তাদেরকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি যে তারা নতুন নেতৃত্ব আমাদেরকে আরো, আমাদের বাংলাদেশকে এবং আমাদের বাংলাদেশের মানুষকে আরো বেশি কিছু দিবেন এবার। অবশ্যই সেই সাথে আমরাও আশা করছি। আমরা এখানকার আরো একটি বিষয়কে আসলে তুলে আনতে চাই। সেখানে প্রত্যেকটা পেপার এবং বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি আসলে কোনো না কোনো ধরনের প্রতারণা হয়ে থাকছে। বিভিন্ন জাতির, বিভিন্ন উপজাতির মানুষ আসলে এখানে সম্পৃক্ত। অনেক বড় একটি হেডলাইন হয়েছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে 340,000 পাউন্ড ডাকাতি এবং 2 বাঙালি সহ 4 জন দোষী। 4 জনের মধ্যে 2 জন বাঙালি ছিল। আমাদের আজকের যে অবস্থান ব্রিটেনে এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, ঠিক এই জায়গায় এসে বাঙালিদের বা যেই করুক না কেন করাপশন, আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছেন? আমি অবশ্যই এটার জন্য একটু করে বিড়ম্বিত হচ্ছি, একটু লজ্জাবোধ করছি, কিন্তু মানুষের যে সীমাবদ্ধতা, দোষ, সেগুলোর বাইরে তো আমরা না। আর আমাদের অনেক ভালো কিছু আছে, কিন্তু এটা আমাদের দুঃখজনক একটা নিউজ। আমি মনে করি আমাদের এই মানুষগুলোকেও আমরা যদি আরো বেশি, আমাদের যে কমিউনিটি এখানে যদি আমরা আরো বেশি অ্যাটাচড হই পরস্পরের সাথে, ন্যাশনাল ইস্যুতে বিশেষ করে, আরো অনেক হিউম্যান কোয়ালিটি ডেভেলপমেন্টের ইস্যুতে এটা কমে আসবে। এখন যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের ডিউ শাস্তিটা তারা পাবে এবং সে থেকে নিশ্চয়ই বাকিরা শিক্ষা নেবে, যদি কেউ এই লাইনে থাকে ভবিষ্যতে এটা করবে না। তো আমি চাইবো না কখনোই একটি ঘটনা আমাদের এরকম হোক, আমাদের কমিউনিটির কেউ সম্পৃক্ত থাকুক। অবশ্যই পূর্ব লাঞ্ছনায় মা হত্যার দায়ে পুত্রের বিরুদ্ধে চার্জ। এটি হচ্ছে একটি ছেলে তার মাকে হত্যা করেছে এবং এটার জন্য চার্জশিট হয়েছে। খুবই দুঃখজনক, খুবই, যদিও আজকে দিনে আমরা কোনো দুঃখজনক ঘটনা আসলে, খুবই করুণ দুঃখজনক। মা তার মাকে হত্যা করেছে। আমার মনে হয় তার মানসিক সমস্যা নিশ্চয়ই, অথবা সে যখন কাজটি করেছে তার কোনো ধরনের সচেতন মনটা ছিল না, মাকে এটা পারে না। যাই হোক, এটা আমি বিস্তারিত জানি না। একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে এই যে তরুণ প্রজন্ম, এখানকার ইয়াং জেনারেশন যারা, এটা কি আপনি বাংলাদেশে আমরা যেভাবে বলে থাকি মূল্যবোধের অবক্ষয় কিনা এখানকার আর্থসামাজিক প্রেক্ষাপটে? এখানে একটা গ্যাপ হলো ওই যে কথাটা আজকে শুরু থেকেই, যেটা আমাদের ইউনেস্কোর যে কনসেপ্টটা বললাম, প্রত্যেকটা জাতি যখন তার আত্মপরিচয়ে বলিয়ান থাকবে, তার যে স্বকীয়তা, তার যে একটা তার যে একটা ধারাবাহিকতা, আবহমান যে বিষয়টা, এটা থেকে যত দূরে যাবে ততই তার কিন্তু ডিরেল হওয়ার সম্ভাবনাটা বেশি। আমাদের কমিউনিটির অনেক পজিটিভ দিকের মধ্যে আমি যেটা অবজার্ভ করি, হয়তো এক জিনিসটা আমরা নলেজে নিচ্ছি না, বিশেষ করে গার্জিয়ানরা, যে আমরা কিন্তু যেমন কালকে
একজন বাঙালি ছেলে আমাদের অনেক লোককে দেখে একটা ঘটনা শুনছিলাম, জিজ্ঞেস করছে, সে কিন্তু বাঙালি, সে বলছে এখানে এত লোক কেন? সে এখানে হয়তো বর্ন বর্ড আপ, কিন্তু সে যে কালকে এত লোক জড়ো হলো সে জানে না। তাকে ব্যাখ্যা করছে আরেকজন সাদা যে দিস ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং দিস ইজ হ্যাপেন্ড ইন ইউর কান্ট্রি দিস এন্ড দ্যাট। এটা আমি আসার সময় বেতার বাংলা থেকে একটা শুনছিলাম। তো এখন আমাদের যেটা হয় কি, আমাদের উচিত যে আমাদের যারা ছেলেবেলে এখানে বড় হচ্ছে, জন্ম হচ্ছে, তাদেরকে বাংলা সংস্কৃতি, আমাদের পরিচয়, আমাদের দেশ, আমাদের পূর্ব পরিচয়গুলো নিয়ে বলে একটা যদি ইয়ে করে, তাহলে একটা সচেতনতা ডেভেলপ করার সুযোগ আছে। সেটা হলে হয়তো দেখা যাবে যে সে নিজের মতো করে একটা জিনিসে ইনভলভ হবে, সে হয়তো আরো জানতে চাইবে। এখন হয় কি, এটা একটা উন্নত বিশ্ব, আপনি দেখেন, কিন্তু এখানেও যারা মেইন স্ট্রিম ফ্যামিলিজ যারা, তারা কিন্তু খুব সচেতন। আপনি যদি টেলিভিশন স্কাই চ্যানেল খোঁজেন, দেখবেন 323, 24, 25, 26 রেগুলার এই 4টা চ্যানেল আছে। 1939 থেকে 45 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে এখানে একটা বিপর্যয়ে বোমবেন চার্চিলের যে সময়ে জার্মানিরা বা হিটলার মুসলিনি বাহিনী করেছিল, সেটার উপর এখনো প্রামাণ্য চিত্র ফিল্মগুলো দেখাচ্ছে, ডকুমেন্টারি দেখাচ্ছে, এবং দে স্টিল সিরিয়াসলি আর এক্সারসাইজিং দিস থিং। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যারা এখানে আগে এসেছি, অনেক আগে আমাদের মুরব্বিরা এসছেন, ওনারা, আমি নিবেদন করব ওনাদের জেনারেশনকে, আমাদের 71, আমাদের 52, আমরা বাঙালি, এটার বাইরে আমি চাইলে কালকে কিন্তু কোনো কারণে একটা ধর্ম চেঞ্জ করতে পারি, আমি করবো না হয়তো, কিন্তু করতে পারে। একজন হিন্দু, একজন খ্রিস্টান, মুসলমান হতে পারে, কিন্তু আমি একজন বাঙালি কালকে ইংলিশ হতে পারবো না, আমার রেস আমি চেঞ্জ করতে পারবো না। সুতরাং উচিত যে তাহলে তার ব্যক্তিত্ব চর্চাটা সহ হবে। নাহলে যদি কেউ কোনো একজন কমিউনিটিতে, ইয়াং জেনারেশনের কেউ যদি বলে যে মানে তুমি তো আমি তো ইংলিশ, তুমি কি? এখন সে যদি বলে আমি ইংলিশ, এটার জন্য খুব লজ্জা হবে। ও তো বলে বসবে তুমি আসলে ইংলিশ না, তুমি তো বাঙালি, তোমার এই রেসটা তোমার। তখন এটা থাকলে তখন সে একটা কাউন্টার পার্টে থাকবে, একটা পার্সোনালিটি প্র্যাকটিসের জায়গায় থাকবে। আমরা এটা খুব, আমার মনে হয় আমার মুরব্বীদের, বিশেষ করে যারা গার্ডিয়ানরা রয়েছেন, এটা মনে রাখা উচিত। এটা বিশেষ করে এখানে যারা রাজনৈতিক কর্মীও আছেন বিভিন্ন দলের, এখানে তারা দেখা যাচ্ছে যে তারা হরহুলস্থুল কিন্তু মোটামুটি বক্তৃতা মঞ্চে মাইক পেলে বাংলাদেশের জন্য সবকিছু করে ফেলতেছেন, রেসপেক্ট করি, কিন্তু নিজে চিন্তা করছেন না, ঘরে গেলে উনি আর বাংলা কথাও বলেন না, এবং তার ছেলেও বক্তৃতা মঞ্চে আধা ঘন্টা, 30 মিনিটের 1 মিনিটের কিছু জানেন না, এবং সারপ্রাইজিং। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সৈকত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দর্শকদেরকে জানিয়েছেন। আমাদের বাংলাদেশ সৃষ্টির আগে থেকে কিছু অজানা তথ্য আমাদের জানিয়েছেন। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকেও আজকে এই মহান দিনে অন্তত এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাকে এবং এনটিপিকে অনেক ধন্যবাদ, এবং যারা এতক্ষণ শুনেছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ ছিল টপ স্টোরির বিশেষ একটি এপিসোড, যেখানে আমরা এই এপিসোডটি উৎসর্গ করেছি 1952 সালের মহান ভাষা শহীদদের প্রতি। আমরা বিনম্র শ্রদ্ধা জানাই তাদের প্রতি। আমাদের আজকের অতিথি আলোচনা করছিলেন 1952 সালের কিভাবে ভাষা আন্দোলন শুরু হয়েছিল এবং কারা এতে সম্পৃক্ত ছিলেন। সেই সাথে পরবর্তীতে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের কথা উনি বললেন, 66 সালের 6 দফা আন্দোলনের কথা বললেন, এবং 69-এর গণ অভ্যুত্থান, এবং চূড়ান্তভাবে 1971 সালে বাংলাদেশ সৃষ্টির কথা তথা মুক্তিযুদ্ধের কথা তিনি আমাদেরকে জানালেন। আসলে উনি একটু আগে বলছিলেন এই বিষয়গুলো একটার সাথে একটা কিভাবে কোরিলেটেড, এবং সেই যেটির সূচনা হয়েছিল কিন্তু 1952 সালেই। আমরা সবাই আশা করব, উনি অনুষ্ঠানের শেষের দিকে বলছিলেন যে আমাদের এই যে মূল্যবোধ সেটিকে চর্চা করা ব্রিটেনে থেকেও, এবং যারা আমাদের গার্ডিয়ানরা রয়েছেন তারা চেষ্টা করবেন পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মকে যাতে এই মূল্যবোধ তারা সৃষ্টি করে দিতে পারেন, তৈরি করে দিতে পারেন আমরা বাঙালি, এবং আমাদের কোনোভাবেই কোনো অবস্থাতেই এই বিষয়টি ভুলে গেলে চলবে না। আমরা আশা করব আপনারা সবাই এনটিভির সাথে থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।